ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 17 পেজের 10 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে। তো দেখো কি লিখব, বাক্সে শিশি রাখার ঘর আছে। শিশি রাখার ঘর আছে কয়টি বন্ধুরা? বাক্সে শিশি রাখার ঘর আছে 1225টি। 1225টি। বাক্সে শাড়ির সংখ্যা কি করতে হবে? 1225 এর বর্গমূল নির্ণয় করতে হবে। বাক্সে শাড়ির সংখ্যা এতটি। তো দেখো 1225-এর বর্গমূল যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নির্ণয় করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা ভাগ পদ্ধতিতে করব। 1225 জোড়া জোড়া নেব 12, তাহলে 3-এর বর্গ দিয়ে গুণ করব। 3 তিরিকা 9, থাকবে কত? এখানে 3 আর জোড়াটা নামাতে হবে 325। এবার এখানে 3 আছে, 3-এর দ্বিগুণ এখানে বসাতে হবে। 3-এর দ্বিগুণ কত? 6। এবার দেখো এখানে কত আছে? 5। তাহলে 5-এর বর্গ করলে আমরা এককের ঘরে 5 পাই, তাই না? তাহলে এখানে কত বসাবো? 5। তাহলে কত হবে? 3225। বুঝলে? তাহলে 1225-এর বর্গমূল কত পেলাম? 35। ঠিক আছে, তাহলে এখানে লিখব 35টি। তাহলে বাক্সের শাড়ির সংখ্যা কয়টি? 35টি। 11 নম্বর অঙ্কটা কি আছে? 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কি কি তা হিসাব করে দেখি। তো দেখো ধরি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা যথাক্রমে, দেখো 3টি ধনাত্মক সংখ্যা আমি ধরে নেব। একটা ধরলাম এক্স, আর একটা ধরবো ওয়াই, আর একটা ধরবো জেড। বুঝলে? তো তোমরা এক্স ওয়াই জেড ধরেও করতে পারো বা এভাবেও লিখতে পারো, প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা, এভাবেও করতে পারো। তো দেখো তোমাদের যদি এক্স ওয়াই জেড ধরে অসুবিধা হয় তখন তোমরা কি করবে? এক্সের জায়গায় প্রথম সংখ্যা, ওয়াইয়ের জায়গায় দ্বিতীয় সংখ্যা, আর জেডের জায়গায় তৃতীয় সংখ্যা, এভাবে লিখে করবে। বুঝলে? তো দেখো আমি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ধরলাম? এক্স ওয়াই জেড। এবার বলেছে কি দেখো, যে প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। আচ্ছা, প্রথমটা কত? এক্স, আর দ্বিতীয়টা কত? ওয়াই। এদের গুণফল কত? 24। ঠিক আছে, তারপর কি বলেছে? দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48। দ্বিতীয় কত? ওয়াই, আর তৃতীয় কত? জেড। এদের গুণফল কত? 48। আর কি বলেছে? প্রথম ও তৃতীয়ের গুণফল 32। প্রথম কি ধরেছি? প্রথমটা হচ্ছে এক্স, আর তৃতীয়টা হচ্ছে জেড। তাহলে প্রথমটা তৃতীয়টার গুণফল কত লিখব? 32। বুঝলে? তো সুতরাং কি করব বন্ধুরা? এগুলো গুণ করব। এক্স গুণন ওয়াই গুণন ওয়াই গুণন জেড গুণন এক্স গুণন জেড। আচ্ছা, এক্স গুণন ওয়াই কত? 24। ওয়াই গুণন জেড কত? 48। আর এক্স গুণন জেড কত? 32। তো দেখো বন্ধুরা, এখানে এক্স কিন্তু দুটো আছে, ওয়াই দুটো, আর জেড দুটো। ঠিক আছে, তো দেখো মনে করো 2 গুণন 2, আমরা কি লিখতে পারি? 2-এর বর্গ, তাই না? আচ্ছা, 3 গুণন 3, তাহলে আমরা কি লিখতে পারি? 3-এর বর্গ। তো সেম দেখো এক্স আর এক্স, তাহলে এক্সের বর্গ দিতে পারি। ওয়াই গুণন ওয়াই, তাহলে ওয়াইয়ের বর্গ দিতে পারি, তাই না? আর জেড জেড, তাহলে কি লিখতে পারি? জেডের বর্গ। বুঝলে? এবার দেখো
এইদিকে যা আছে তাই লিখব, 24, 48 আর 32। আমরা কিভাবে লিখব, এক্স ওয়াই জেড। যেহেতু তিনজনের মাথায় বর্গ আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি। এই দেখো, বুঝলে, এখানে বর্গ দেওয়া মানে হচ্ছে এই বর্গটা এক্সের উপরেও আছে, ওয়াইয়ের উপরেও আছে, জেডের উপরেও আছে। আর এইদিকে যা আছে তাই লিখব, 24, 48 আর 32। তো এবার দেখো, বাঁ পাশের বর্গ যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয় বন্ধুরা, তাহলে বর্গমূল হয়। এই যে বর্গমূল চিহ্ন দেবে, বাঁ পাশের বর্গ যদি ডান পাশে যায় তাহলে বর্গটা কি হয়ে যায়, বর্গমূল। দেখো এই যে বর্গ মানে টুটাকে এদিকে নিয়ে আসলাম, এটা বর্গমূল হবে। আচ্ছা, 24 গুণন 48 গুণন 32। এবার দেখো এই 24কে কীভাবে ভাঙবো বলো তো, 4 গুণন 6, ঠিক আছে। আর 48কে ভাঙবো 6 গুণন 8। এভাবে ভাঙলে কি হবে, আমাদের বর্গমূলটা নির্ণয় করতে সুবিধা হবে। আর 32কে কীভাবে ভাঙবো, 8 গুণন 4। এমনভাবে ভাঙবে যে ওই সংখ্যাটা এখানে আছে, বুঝলে, এরকম করে ভাঙবে। তো দেখো 8 দুটো, 6 দুটো, 4 দুটো, বা এক্স গুণন ওয়াই গুণন জেড। দেখো এখানে কি আছে, 6-এর জোড়া আছে, 6 বাইরে আসবে, 4-এর জোড়া আছে, 4 বাইরে আসবে, 8-এর জোড়া আছে, 8 বাইরে আসবে, বুঝলে। যে সংখ্যাগুলো জোড়া আছে সেগুলো বর্গমূলের বাইরে আসবে। বা এক্স গুণন ওয়াই গুণন জেড। আচ্ছা দেখো, 4 6 24, 24কে 8 দিয়ে গুণ করলে কত হবে বন্ধুরা, 24কে 8 দিয়ে গুণ করলে হবে 4 8 32, 2 হাতে 3, 8 2 16 আর 3 কত, 92, 192। তো তাহলে দেখো প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল কত পেলাম, 192, ঠিক আছে। এবার আমরা বের করব প্রথম সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা কত, তৃতীয় সংখ্যা কত। তো দেখো কি লিখব, প্রথম সংখ্যাটি হবে, দেখো কি করব, এই তিনটি সংখ্যার গুণফলকে ভাগ করব। এবার কথা হচ্ছে কত দিয়ে ভাগ করব। দেখো প্রথম সংখ্যাটা কত, এক্স, তাই না। আচ্ছা এখানে আমি এক্স লিখে দিচ্ছি, তোমরা এখানে এক্স লিখে দিতে পারো। দেখো প্রথম সংখ্যাটি হবে, দেখো এখানে এক্স আছে, তাই না। আচ্ছা প্রথম সংখ্যাটা বের করার জন্য আমাকে কি করতে হবে, ওয়াই আর জেডের গুণফল দিয়ে ভাগ করতে হবে। আর যখন তোমরা দ্বিতীয় সংখ্যাটা বের করবে অর্থাৎ ওয়াইটা বের করবে, তখন কি করবে বন্ধুরা, এই এক্স আর জেডের গুণফল দিয়ে ভাগ করবে। আর যখন তোমরা জেড বের করবে মানে তৃতীয় সংখ্যাটা বের করবে, তখন কোন সংখ্যা দিয়ে ভাগ করবে, এক্স আর ওয়াইয়ের গুণফল দিয়ে ভাগ করবে, ঠিক আছে। যেহেতু আমি এক্সের মান বের করব মানে প্রথম সংখ্যাটা বের করব, তাই আমি কি করব, ওয়াই আর জেডের গুণফল দিয়ে ভাগ করব। আচ্ছা ওয়াই আর জেডের গুণফল কত, দেখো ওয়াই আর জেডের গুণফল হচ্ছে 48, তাহলে 48 দিয়ে ভাগ করব, 48। আচ্ছা 48কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 8 32 আর 4 4 16 3 19, কত পেলাম, প্রথম সংখ্যাটা পেলাম কত, 4, ঠিক আছে। এবার দেখো, এবার লিখব দ্বিতীয় সংখ্যাটি হবে, আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি কি ধরেছি, ওয়াই। আচ্ছা কি করব, এই এক্স ওয়াই জেড এর গুণফল মানে তিনটা সংখ্যার গুণফলকে ভাগ করব এবার কত দিয়ে, এখানে যেহেতু ওয়াই আছে এবার আমরা ভাগ করব এক্স আর জেডের গুণফল দিয়ে। এক্স আর জেডের গুণফল কত, দেখো এই যে এক্স আর জেডের গুণফল কত, 32। এবার আমরা 32 দিয়ে ভাগ করব, তাহলে 32 দিয়ে ভাগ করব। 32 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, দেখো 6। দেখো এবার আমরা তৃতীয় সংখ্যাটা বের করব, তাহলে লিখব তৃতীয় সংখ্যাটি কি ধরেছি, জেড ধরেছি, তাই না। আচ্ছা তিনটি সংখ্যার গুণফল হচ্ছে 192। এবার 192কে কোন সংখ্যা দিয়ে ভাগ করব, এখানে জেড আছে, এবার এক্স আর ওয়াইয়ের গুণফল দিয়ে ভাগ করব। তাহলে এক্স আর ওয়াইয়ের গুণফল কত, 24, 24 দিয়ে ভাগ করব, 24। আচ্ছা 24 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 8। এবার লক্ষ্য করো প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত বলেছে, 24। এখানে লক্ষ্য করো প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গুণ করে দেখো 24 হবে। তারপর বলেছে দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 48। এখানে লক্ষ্য করো দ্বিতীয় সংখ্যা 6 আর তৃতীয় সংখ্যা 8, এদের গুণফল কত, 48, 6 48, বুঝলে। এটাই হলো তোমাদের উত্তর। 12 নম্বর অঙ্কটা কি বলেছে, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে
সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তো দেখো কি লিখব, মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে কত টাকা চাঁদা উঠেছে? 5,15,205 টাকা, এত টাকা চাঁদা উঠেছে। এবার কি লিখব, প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, তো লিখব সুতরাং ক্লাবের সদস্য সংখ্যা, আচ্ছা ক্লাবের সদস্য সংখ্যা কিভাবে বের করব? যেহেতু প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, তাই কি করব, এই 5 দিয়ে 5,15,205কে ভাগ করব, 5,15,205কে ভাগ করব 5 দিয়ে, এবং সেই ভাগফলের কি করব, বর্গমূল নির্ণয় করব। কেমন? তো 5 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো? 1,03041। এবার কি করব, 1,03,041 বর্গমূল নির্ণয় করব। তো দেখো 1,03041 এর বর্গমূল নির্ণয় করব। তো ডান দিক থেকে জোড়া জোড়া নেব, এখানে কত আছে? 10, তাহলে 3-এর বর্গ দিয়ে গুণ করব। 3-এর বর্গ কত? 3 3 9, তাই না? 4-এর বর্গ দিয়ে গুণ করলে কি বেশি হবে? এখানে কত আসবে? 1, আর এখানে 30। এবার এখানে কি করতে হবে? 3-এর দ্বিগুণ বসাতে হবে। 3-এর দ্বিগুণ কত? 3-এর দ্বিগুণ হচ্ছে 6, ঠিক আছে। এবার এখানে যদি আমরা 2 বসাই তাহলে কত হবে? 62, ঠিক আছে। তাহলে 62কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দেখো এখানে 2 বসালে 62 হবে, 62কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 দুগুণা 12, 124। তাহলে এখানে 2 বসাবো, 124, 6 3। এবার এখান থেকে পরের জোড়াটা নামাবো, 4 1। তো দেখো এখানে কত আছে? 32। তাহলে 32-এর দ্বিগুণ কত হবে বন্ধুরা? 32কে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণা 4, আর 3 দুগুণা 6, 64। এবার লক্ষ্য করো এখানে এককের ঘরে কত আছে? 1 আছে, তাই না? তো দেখো এখানে যদি আমরা 1-এর বর্গ দিয়ে গুণ করি তাহলে কি 641 হবে। তাহলে এখানে লিখবো 1 1, কত হবে? 641। তাহলে 1,03041 এর বর্গমূল কত পেলাম? এর বর্গমূল পেলাম আমরা 321। তাহলে এখানে লিখব 321 জন। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত পেলাম? 321 জন। 13 নম্বর অঙ্কটা কি আছে? দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তো দেখো কি লিখব, মোট কমলালেবু পেরেছেন, মোট কমলালেবু পেরেছেন, মোট কমলালেবু পেরেছেন কয়টি? 1080টি, ঠিক আছে। সুতরাং তিনি ঝুড়ি এনেছিলেন, তিনি ঝুড়ি এনেছিলেন, আচ্ছা দেখো ঝুড়ির সংখ্যা কিভাবে বের করব? এই 1080-র সাথে 9 যোগ করব, এতটি। তো দেখো 1080-র সাথে 9 কেন যোগ করলাম? কারণ এই 9টি কমলালেবু কম পড়েছে, তাই না? এই 9টি কমলালেবু যোগ করে দেখতে হবে যে তিনি আসলে কতগুলি ঝুড়িতে রাখতে চেয়েছিলেন কমলালেবুগুলো, বুঝলে? এটা যোগ করলে কত হবে? 1089টি,
ঠিক আছে, 1089 বর্গমূল বের করব। জোড়া জোড়া, 3 তিরিকা কত হয় 9, 3 বর্গ, 1 পরের জোড়া নামাবো 8 9, 3 ডবল কত 6। তাহলে এখানে যদি আমরা 3 বসাই তাহলে কিন্তু এককের ঘরে আমরা 9 পাবো, কারণ আমরা জানি 3 বর্গ করলে কত হয় 9 হয়, তাই না? তো তোমরা এককের ঘরের সংখ্যাটা দেখবে, বুঝলে? এককের ঘরের সংখ্যাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কত নিতে হবে। তাহলে 3 যদি বর্গ করি তাহলে এককের ঘরে 9 পাই, তাহলে এখানে কত বসাবো 3। তাহলে 3 বসালে 3 দিয়ে গুণ মারতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে 3 তিরিকা 9 3 6 18 মিলে যাচ্ছে, তাহলে 3 189। তো সুতরাং 1089 বর্গমূল কত পেলাম 33। তাহলে এখানে লিখব 33টি। তাহলে তিনি ঝুড়ি এনেছিলেন 33টি। 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। তো দেখো মোট কত টাকা পেয়েছেন, মোট পেয়েছেন 12,375 টাকা, এত টাকা পেয়েছেন। ঠিক আছে, এবার প্রত্যেকে দৈনিক 55 টাকা পান, প্রত্যেকে দৈনিক 55 টাকা পান। ঠিক আছে, তো লিখব সুতরাং মোট লোক সংখ্যা মানে মোট কতজন লোক কাজ করেছেন সেটা বের করতে হবে। মোট লোক সংখ্যা কি করতে হবে বন্ধুরা, এই 12,375কে ভাগ করতে হবে 55 দিয়ে। ঠিক আছে, ভাগ করে যে ভাগফল পাবো তার বর্গমূলটাই হবে মোট লোক সংখ্যা। তো দেখো 12,375কে 55 দিয়ে ভাগ করলে হবে 225। এবার 225-এর বর্গমূল তো আমরা জানি যে 225-এর বর্গমূল কত 15, তাই না? এত জন। তো দেখো 225 এর বর্গমূল, এই যে জোড়া একক ও 1 1 2 5, একের ডবল কত 2, তাহলে এখানে কত আছে 5। তাহলে 5-এর বর্গ করলে আমরা এককের ঘরে 5 পাই, তাহলে 5। তাহলে কত পেলাম বন্ধুরা, 225-এর বর্গমূল পেলাম আমরা 15, তাই না? তাহলে মোট লোক সংখ্যা কতজন, 15 জন। 15 নম্বর অঙ্কটা কি আছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য। 12 18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তো দেখো প্রথমে কি করব, 12 18 আর 30-এর লসাগু করব। 12 18 আর 30 2 দিয়ে ভাগ করা যাবে, 6 দুগুণা 12 9 দুগুণা 18 2 15 30। এবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দুগুণা 6 3 তিরিকা 9 3 পাঁচা 15। ঠিক আছে, তো লসাগু কত পাচ্ছি, লসাগু পাচ্ছি আমরা 2 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 5। এখানে লক্ষ্য করো 2-এর জোড়া আছে 3-এর জোড়া আছে কিন্তু 5-এর জোড়া নেই, তাই না? এখানে যদি আমি আরেকটা 5 বসাই তাহলে কি 5-এর বর্গ পাবো। তাহলে লসাগু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, বুঝলে? তো লসাগু পূর্ণবর্গ সংখ্যা যেহেতু নয় তাই আমাকে কি করতে হবে, এই লসাগুকে 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কত আছে 180 হবে, তাই না? 180। এবার লিখব লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই লসাগুকে কত দিয়ে গুণ করতে হবে বন্ধুরা, 5-এর যেহেতু জোড়া নেই 5 দিয়ে গুণ করতে হবে, লসাগুকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব সুতরাং নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যাটি হবে, আচ্ছা লসাগু কত 180, 180-কে 5 দিয়ে গুণ করব, 5 18 90
আর শূন্য, 900। তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটি কত পেলাম? 900। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, 900 তো 3 অঙ্কের সংখ্যা, আমাকে কি বের করতে হবে? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তো দেখো এখন এই 900কে কী করব বন্ধুরা? 2-এর বর্গ দিয়ে গুণ করব। 2-এর বর্গ কত? 4। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 3600। 3600 হচ্ছে কি 4 অঙ্কের সংখ্যা। আচ্ছা, এবার 900কে কী করব বন্ধুরা? 2-এর বর্গর পর কার বর্গ পড়ে? 3-এর বর্গ, অর্থাৎ 9 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? এটা 8100, তাই না? এবার আমরা যদি 4-এর বর্গ দিয়ে গুণ করি, মানে 16 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, বুঝলে? তো 4 অঙ্কের সংখ্যা এখানে দুটো আছে, এই দুটোর মধ্যে কোনটা বড় দেখো তো? এখানে দুটোর মধ্যে কিন্তু 8100 বড়, তাই না? তাহলে উত্তরটা কত হবে? 8100। তাহলে লিখবো যে সুতরাং 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 8100। তো দেখো প্রথমে কি করতে হবে? 8, 15, 20 আর 25-এর কী করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 15 15ই থাকবে, 10 দুগুণা 20, 25 25ই থাকবে। এবার 5 দিয়ে, 4 4ই থাকবে, 3 5 15, 5 দুগুণা 10, 5 5 25। এবার 2 দিয়ে, 2 দুগুণা 4, 3 3ই থাকবে, 2 ও 2 5। ঠিক আছে, তাহলে কি লিখব? লসাগু কি পাচ্ছি? 2 পাচ্ছি কয়টা? 3টা। 2 গুণন 2 গুণন 2, আর 5 পাচ্ছি 2টো, আর 3 পাচ্ছি 1টা। এখানে লক্ষ্য করো বন্ধুরা, 2-এর জোড়া আছে, এই 5-এর জোড়া আছে, কিন্তু এই 2 আর এই 3-এর কিন্তু জোড়া নেই, তাই না? তাহলে লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। এই লসাগুকে আমি যদি 2 আর 3 মানে 6 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? লসাগুটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তো লিখব লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই লসাগুকে কি করতে হবে বন্ধুরা? এখানে আরেকটা 2 লাগবে, আরেকটা 3 লাগবে, তাহলে 2-এরও জোড়া হবে, 3-এরও জোড়া হবে, তাই না? তো লসাগুকে 3 গুণন 2 দিয়ে গুণ করতে হবে। তো লিখব সুতরাং নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তো দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন, এখানে আরেকটা 2 বসাবো, 5 গুণন 5 গুণন 3, আরেকটা 3 বসাবো, তাই না? তো দেখো এখানে গুণ করলে কত পাবো? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 5 16 80, 80, আর এদিকে 3 3 9, আর 5 লং 45। তাহলে কত হবে? এটা 3600। নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি কত পেলাম? 3600। কিন্তু বন্ধুরা দেখো 3600 তো 4 অঙ্কের সংখ্যা, তাই না? তো আমাকে কি বের করতে হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তো লিখব এখন কি করতে হবে বন্ধুরা? আগের অঙ্কের মতো 2-এর বর্গ দিয়ে গুণ করতে হবে। 2-এর বর্গ কত? 4। তো 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 6 24, 4 হাতে 2, 3 4 12, 13 14, 144 আর 2টো শূন্য, 14400। এবার আমাকে কি করতে হবে? 2-এর বর্গর পর কার বর্গ হয়? 3-এর বর্গ, মানে 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করলে কত হবে? 9 0 0 9 0 0, 6 লং 54, 4 হাতে 5, 3 লং 27, আর 5 32। তো এখানে লক্ষ্য করো 14400 আর 32400, এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম হচ্ছে 14400। এরপরে যদি আমি 4-এর বর্গ দিয়ে গুণ করি, তাহলে তো আরও বৃহত্তম সংখ্যা পাবো, তাই না? কিন্তু আমাকে বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা, তাই উত্তর কত হবে? 14400। 8 15 20
ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত হবে? 14,400। আজ আমি তোমাদের 17 পেজের অঙ্কগুলো সমাধান করে দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে।